তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 15 বছর অবৈধ আদেশ মানতে গিয়ে পুলিশ বাহিনীকে জনরোষের শিকার হতে হয়। আজ পুলিশ সপ্তাহ উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, এখন আর ভয় নয়, পুলিশকে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। আরও অনেক কথা বলেছেন পুলিশের উদ্দেশ্যে। আমরা জানি যে পুলিশ সংস্কার কমিশন এরই মধ্যে পুলিশ বাহিনীর সংস্কারের অনেক সুপারিশ দিয়েছে, যদিও সেটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। প্রথম যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার মধ্যে পুলিশ সংস্কার কমিশন ছিল। এটি বাদ দিয়ে বাকি 5টি সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐক্যমত্য তৈরির চেষ্টা করা হচ্ছে। পুলিশ সংস্কার কমিশন সম্পর্কে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি পুলিশ বাহিনী নিজেরাই করবে। এখন পুলিশ বাহিনী নিজেদের কতটা সংস্কার করতে পারবে এবং তাদের যে সব দাবি দেওয়া সংস্কার কমিশনের যে সুপারিশ তার মধ্যে বিরোধ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয়, পুলিশের সংস্কার কি আদৌ হবে? আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। খোকন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আলোচনা শুরুর আগে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণের অংশবিশেষ নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। মঙ্গলবার থেকে শুরু হলো 3 দিনের জাতীয় পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন স্বাধীনতার গৌরবময় অধ্যায়ের পাশাপাশি জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কথা। বলেন, টানা 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এই কারণে অনেক সৎ পুলিশ সদস্যকে মাশুল দিতে হয়েছে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নারীর প্রতি যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সেবা পায় সেটি নিশ্চিতের কথা বলেন। আর আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কেউ যাতে পরিবেশ নষ্ট করতে না পারে সেই তাগাদাও দেন অধ্যাপক ইউনূস। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। প্রধান উপদেষ্টার আহ্বান, জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মাঠ পর্যায়ে থেকে মানুষের মধ্যে আস্থা পুনরুদ্ধার করতে হবে যাতে জনগণ বন্ধু ভাবতে শুরু করে পুলিশকে। আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, পর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 62 জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনাকে দিয়ে শুরু করি। আপনি আইন অঙ্গনের মানুষ। জননিরাপত্তা, মানুষের অধিকার, মানবাধিকার, আইনের শাসন সব কিছুর সাথে পুলিশের ভূমিকা জড়িত। গত 16 বছর পুলিশের ভূমিকা সম্পর্কে আমরা জানি, প্রধান উপদেষ্টাও কিছুটা বলছিলেন। অভ্যুত্থানের পরে পুলিশের যে ভূমিকা এখন আমরা দেখছি, প্রথমে বলা হয়েছিল তারা ডিমোরালাইজড, তারপরে তাদেরকে সাহস যোগানোর জন্য তাদের অনেক রকমের রদবদল অনেক কিছু করা হলো, যোগ বিয়োগ করা হলো। তারপরেও পুলিশের স্বাভাবিক ভূমিকা যেটা হওয়া উচিত,
রাজনৈতিক চাপমুক্ত এবং সরকারের প্রভাবমুক্ত ভূমিকা, তেমনটা আমরা এখন পর্যন্ত দেখি না। হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফ্যাসিবাদী যুগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। তারপরও অভ্যুত্থানের লক্ষ্য অনেকগুলোর একটি হচ্ছে মানুষের অধিকার, জননিরাপত্তা, মানবাধিকার, আরও যা কিছু নাগরিক অধিকার, সব কিছু। সেসবের ক্ষেত্রে আমাদের পুলিশ এই মুহূর্তে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে? ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, 16 বছর পুলিশকে তারা বিভিন্নভাবে ব্যবহার করেছিল। পুলিশ ভূমিকা নিয়ে প্রশ্ন, জনরোষের সম্মুখীন হয়েছে পুলিশ, এটা মোটামুটি কারেক্ট। আর যেটা হলো, আওয়ামী লীগের তো অস্ত্রই ছিল পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, সব পাশে ছিল র্যাব, অন্যান্য বাহিনী। নির্বাচন তারা করতে পারতো না, অবৈধ নির্বাচন তারা দেখাতে পারতো না। মূলত নির্বাচনগুলো যেভাবে করেছে তারা, পুলিশ তারা ব্যবহার করেছে। 6 মাস আগে থেকে তারা সরকারের পক্ষ থেকে পুলিশের দায়িত্ব পালন করেছে যে কোথায় কোথায় বিরোধী রাজনৈতিক কর্মী আছে, ভোট কার্ডে কারা থাকতে পারে লিস্ট করেছে, তাদেরকে লিস্ট আগে করে রাখছিল। অনেককে মামলা টামলা দিয়েছে, নিজের গায়ে মামলা করতে হবে, এসব মামলাগুলো দিয়েছে। সোজা তাদের এলাকা না থাকে, জামিন টামিন নিয়ে ভয় থাকে। তার পরবর্তী যেটা নির্বাচনের আগের দিন, আগে ওই যে এজেন্ট, যেটা নির্বাচনী এজেন্ট, যেটা আমি তো ইলেকশন করছি তো মনে পড়ে, নির্বাচনী এজেন্টের লিস্টটা দিতে হয়েছে। লিস্টটা দিয়ে থানায় লিস্টটা দিতে হয়, বা ইয়েতে ইউএন অফিসে, এক্সটেনশন অফিসারে লিস্ট দিলে ওই লিস্টটা পুলিশে দিয়ে দিত তারা। তখন ওই লিস্টটা তার প্রচার করে দিত, পুলিশ নিজে অ্যারেস্ট করতো। আবার আওয়ামী লীগের লোকজনদের খবর দিত, তোমরা তাই মারো, পিটাও, ধরে নিয়ে আসো। এবং এইভাবেই চলছে। তো ফলে আর হলো পথে ঘাটে যে ভোটাররা আসবে সেই সুযোগও ছিল না। পুলিশ তো সাপোর্ট দেবে মানুষকে, পুলিশ সাপোর্ট না দিয়ে পুলিশ কিন্তু আরও ভিন্ন ভূমিকা ছিল। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তারা, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, ডিসি, ইউনো সবাই সহযোগিতা কিন্তু ইলেকশনে করে তারা ইলেকশন দেখিয়েছে। সেই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বলেন, তারপর পৌরসভা বলেন, উপজেলা বলেন, পার্লামেন্ট সঙ্গে করেছে। সুতরাং মূলত এই একটা আমরা কিন্তু বাংলাদেশে একটা একজাবত সৃষ্টি হলো, জনগণের নির্ভর করতে হবে। ক্ষমতা থাকতে হলে, ক্ষমতা যেতে হলে জনগণ নির্ভর করতে হবে, জনগণের সমর্থন নির্ভর করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর, প্রশাসনের উপর নির্ভর করলে কিছুদিন থাকতে পারবে না, করুণভাবে বিদায় নিতে হবে। বাংলাদেশে এটা একটা এক্সাম্পল হয়ে গেলো। এটা হয়তো আমাদের দেশে না, অনেক দেশে শিক্ষণীয় হইতে হবে। এখন যেটা হলো 5ই আগস্ট পরবর্তী পুলিশের ভূমিকা, প্রথম তারা ডেফিনেটলি র্যাঙ্ক, এটা তো নতুন না, নতুন রিক্রুটমেন্ট হয়নি, আগের পুলিশটাই তো ছিল, আগের পুলিশটাই ছিল। তো ওরাই তো আপনার আছে। এখন হয়তো কিছু বাদ গেছে, কিছু এদিক সেদিক গেছে, কিছু গ্রামে গেছে, ইয়েতে খাগড়াছড়ি গেছে, কিছু পুলিশ লাইনে গেছে, কিছু এপিবি এনে গেছে, আবার ওইখান থেকে চলে আসছে। তো খুব আগে যেটা ছিল, যেটা গত 15-16 বছর আমরা সবসময় বলতাম, এই টক শোতে বলছি যে সন্ধ্যার পরে থানাগোনা ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগ ক্লাব হয়ে যেত। কেউ মামলা করতে আসলো, তাদের মাধ্যমে করতে হতো, আবার গ্রেপ্তার এড়াইতে হইলো, তাদের ব্যস্ত হতো। আমরা সেটা এখন খুব ইমপ্রুভ হয়েছে বলবো না, কেন একটু ইমপ্রুভ হয়েছে, একটু ভালো হয়েছে। তো কিন্তু আড্ডা কিন্তু এখন প্রায় অনেক থানাতে আছে সন্ধ্যার পরে। দ্যাট শুড বি স্টপড। থানায় বিনা প্রয়োজনে, বিনা কারণে এই যে রাজনীতি করবে যাবে কেন, নেতা যাবে কেন? পুলিশের ভয়টা কাটছে না। আর দুই হলো যে আপনার এখন যেটা হচ্ছে, এখন পুলিশের অহিংসার সমস্যা হলো পুলিশের, যে পুলিশ হয়তো আপনার কথা শুনলো না, বা অবৈধ কোনো কথা শুনলো না, নেতাদের কথা, নেতাদের নাম বলল না। এখন ছাত্র আছে, বিএনপি আছে, জামাত আছে, বা সব জায়গা আছে, কোনো এই মানে অবিবেচনাহীন নেতার কথা শুনলো না। তাহলে একটা গ্রুপ দাঁড়ায় দিল, একটা গ্রুপ পাঠাই দিল, পাঠিয়ে বলে তো এইগুলো শরীরের দোষক ওসি, একটা ট্যাগ লাগিয়ে দেবে। ট্যাগে দিলে পরে খবর হয়ে যাবে, তখন তার এখান থেকে উড্র হয়ে যাবে। এই সময় মব জাস্টিস, যেটা এটা থানাগণে ঢুকে যাচ্ছে মিছিল দিয়ে, থানা পুলিশের উপর চলা হচ্ছে। এইটা আমরা বন্ধ করতে হবে। আর এটা পুলিশ কি একা পারবে, বা সরকার কি একা পারবে? আমার মনে হয় এই ব্যাপারে যদি আমরা পুলিশের ভূমিকা, সুষ্ঠু ভূমিকা চাই, পুলিশকেও সৎ হতে হবে, পুলিশের পাশাপাশি
আমরা সাপোর্ট মানুষ সাপোর্ট দিতে হবে পুলিশকে। আর এখন আপনি দেখুন অনেক জায়গায় ওসি সাহেবরা কী করে নিজেকে একটু কোনো ট্যাগ দিয়ে না লাগায়, ওই যে আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গে ফটো তোলে, ফেসবুকে তোলে, এটা কেমন কথা হলো? এটা আশ্চর্য হয়ে যায় আমি। সেদিন পরে ক্রাইম করে ওসি সাহেবের কি আর সুনাম থাকবে? থাকবে না। এগুলো বন্ধ করতে হবে। থানায় কিন্তু এই হঠাৎ করে ঢুকা, আসা যাওয়া, চা খাওয়া, আড্ডাবাজি, এগুলো স্টপ করতে হবে মনে করি না। আর ওই যে মব যাচ্ছি যেটা, যে আমরা খামাখা যারা আন্দোলনে ছিলাম ফরনাতে নিজের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের জন্য যে আপনি পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশের বাড়ি যাচ্ছেন, পুলিশের চড়া হচ্ছেন বা পুলিশের কমিউনিস্ট চেষ্টা করছেন, চাপ সৃষ্টি করছেন, নাহলে উপরে কমপ্লেন করছেন, আরে এ তো আপনারা সবাই ভালো ভালো, এ তো সরে যাওয়ার দোষর, একে তো ট্যাগ লাগাই দিচ্ছে। এই ভয়টা এখন কাজ করছে আমি মনে করি। এইটা আমার মনে হয় যে বাসায় যাওয়ার করে ফেলেন আপনারা, ক্লিয়ার করে যাদেরকে রাখবেন তাদের ভালোভাবে কাজ করতে দেন। এবং যারা এইসব কথাবার্তা বলবে, ডিমোরালাইজ করার জন্য কথাবার্তা বলবে, তাদের ব্যাপারে কিন্তু ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। হুএভার হি ইজ। একটু ইমপ্রুভ হয়েছে পরিবেশটা, তবে দিস ইজ নট এনাফ। যেমন ঢাকা শহরে সাপোজ ধরেন একটা বা রিপোর্টেড যেটা বা ভাড়া বাংলাদেশে 90% লোক কিন্তু কোনো অপরাধ ছোটোখাটো অপরাধ থানায় যায় না। মনে করে এই থানায় যাবো, বাদে হবো, আমি হাইজ্যাক হয়েছে, আমার মেডিমেট লেগে গেছে, 50,000 হাইজ্যাকে নিয়ে গেছে, যাব থানায় গেলে ওখানে টাকা দিতে হবে, যে থানায় রেকর্ড থানায় দিতে হবে, সব জায়গায় টাকা দিতে হবে। আমার টাকা চুরি হয়েছে, আমার টাকা হাইজ্যাক হয়েছে, আমার টাকা ডাকাতি হয়েছে, বা আমি যে টাকা দিতে হবে এফআইআর করতে, আবার সে ডাকবে, সে বলবে, জবানবন্দি দিতে হবে, এইসব হ্যাসেল করতে করতে দেখা যাচ্ছে তার লাইফে সেরে দিব। মোস্ট অফ দ্য অলমোস্ট 90% আমাদের হিসাবে তারা কিন্তু আনরিপোর্টেড ক্রাইম, এগুলো কোনো রিপোর্ট হয় না। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বুঝলেন, হ্যাঁ, এই যে নারী নির্যাতন হচ্ছে, হচ্ছে, এগুলো যায় না, থানা যায় না, 90% যায় না। আর 10% যায়, এরকম 10% আবার অ্যাটলিস্ট 4% ভুয়া মামলা হয়। যেমন কোনো ঘটনা ঘটলো, হয়তো 2জন ঘটনাটা করালো, 20 জন দিয়ে দিল, হয়তো হাজব্যান্ড ওয়াইফে মারলো, ঠিক আছে, দেখা যাচ্ছে হাজব্যান্ডের মা, বাবা, বোন, দাদা, দাদি, ভাই বোন সবাই আসামি করছে, বা তারা ছিল অনেক ঘনে। এই যে ধরেন এই যে ক্রাইম, এইটা আনরিপোর্টেড ক্রাইম। তারপরে একটা ক্রিমিনাল মামলা করছে, মার্ডার কেস করতেছে, দেখা যাচ্ছে 500 লোক আসামি, 300 লোক আসামি। 300 লোক আসামি হচ্ছে, এইটা পুলিশ রিপোর্ট দিচ্ছে, 2 বছর পর রিপোর্ট দেবে, সাফার করতেছে। একটা ছেলে হয়তো 20 বছর বয়স, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তাহলে মামলা করেন, তার জেলে রাখতেছে কিছুদিন পর, ডিটেল হয়ে যাচ্ছে সে। একটা লোক চাকরি করে, তার চাকরি শেষ, চাকরি তার যাকে ফিরতে পারতেছে না, এবার 3 বছর 4 বছর পর সে খালাস হলো, লাভ হলো কি? সো আমাদের যেটা হবে, পুলিশের উপর দায়িত্ব আছে যে ফলস কেসগুলো না হয়। আর যদি পুলিশ রাষ্ট্র যদি ম্যালিশিয়াস প্রসিকিউশন করে, রেকলেস প্রসিকিউশন করে, আমার মনে হয় আমরা উই হ্যাভ টু হ্যাভ ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড, অনেক দেশে আছে পৃথিবীতে, দাঁড়া হলে ঠিক আছে, এটা লোকে ফলস প্রসিকিউশন করলে, মিথ্যা আমরা তাকে জড়িত করলে, খারাপ ছিল, তাই রাষ্ট্র ক্ষতিবন্ধিত হবে তাদেরকে। এবং যে অফিসার পুলিশের রিপোর্ট দেবে, তদন্ত রিপোর্ট দেবে, সব বিচার নিয়ে কোনো স্টিগমা থাকতে হবে। এগুলো মনে হয় যে আমার মনে হয় অনেক ইমপ্রুভ করা উচিত, তাহলে হয়তো হয়রানি দূর হবে এবং ন্যায় বিচার ইমপ্রুভ করছে, অনেক ইমপ্রুভ করছে, সেটা আরও হওয়া দরকার। ফিরবো আপনার কাছে আবার। মান্না ভাই, যেটা বলছিলাম যে অভ্যুত্থানের পরে পুলিশের মধ্যে যে ভয় ছিল, বা পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, বা আমরা জানি সারা দেশে থানাতেও আক্রমণ হয়েছে, এবং যারা স্বৈরাচারের অবৈধ আদেশ পালন করেছে, স্বৈরাচারের দোষর হয়েছে, জনগণের উপর অন্যায় করেছে, তারা তো বটেই, এর বাইরে অনেকে এই অবস্থার শিকার হয়েছে। সরকার যে এত চেষ্টা করছে, অবৈ দিচ্ছে, বারবার আপনার নীতি নৈতিকতা, সততা এবং অভয় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ভয়টা কাটছে না। এটি কি এ কারণে যে একসময় যেমন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা পুলিশের উপরে চড়া হতো, থানা দখল করতো, যেটা খোকন ভাই বললেন, এখন অন্য কোনো শক্তি পুলিশের উপরে খবরদারি করছে, বা তাদের ভয়ে পুলিশ এখন তাদের নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারছে না? ব্যাপারটা পিসমিল এরকম না। প্রথম কথা হলো, আমি আগে আপনাকে ধন্যবাদ দিব, আপনাদের অথরিটিকে, পুলিশের এই বিষয়টাকে আজকে এভাবে নিয়ে আসার জন্যে। আমি বেশ কিছুদিন ধরে অনুভব করছিলাম যে পুলিশের বিষয়টা আমরা অ্যাজ এ হোল, মানে গভর্নমেন্ট, যারা রাজনীতি করছি, স্টেক হোল্ডার, এরা খুব গুরুত্বের সাথে নিচ্ছি না। অথচ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যাই বলেন, সব কিছু তো এটার উপরই নির্ভর করে। সেই হিসেবে 5ই আগস্টের পরপরই, বিশেষ করে 8ই আগস্ট দায়িত্ব নেবার পর থেকেই নতুন যে সরকার আসলো, অন্তর্বর্তী সরকার, তার বিশেষ দায়িত্ব ছিল পুলিশকে আবার
রিঅর্গানাইজ করে তাকে আগে ট্র্যাকে নিয়ে আসা। আমি বলবো যে এইটা করতেই সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। ধরেন যে আজকে বক্তৃতা যেটুকু শুনতে পেলাম, আমি তো আগে বক্তৃতাটা শুনিয়ে বাইরে শোনার সুযোগ হয়নি আমার, পরে হয়তো শুনবো। আমি এই বক্তৃতাটাকে খুব উৎসাহব্যঞ্জক মনে করতে পারছি। আপনার মনে আছে হয়তো এর আগে প্রধান উপদেষ্টা একবার বোধহয় তার অফিসে বা তার বাসভবনে যেখানে তিনি অফিস করেন সেখানে পুলিশের বড় বড় কর্মকর্তাদের ডেকে কথা বলেছিলেন। আমি মনে করি কি, ধরেন 5 আগস্টের পরে সরকার দায়িত্ব নিয়ে তার প্রথম কাজ হওয়া উচিত ছিল, প্রথম বলেন বা দ্বিতীয় তৃতীয় তাতে কিছু খুব যায় আসে না, কিন্তু বিশেষ গুরুত্বের সঙ্গে হওয়া দরকার ছিল পরিস্থিতি বিবেচনা করে এই পুলিশকে আবার আনবেন কীভাবে। সব তো পলাতক, বড় বড় কেউ নাই, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নোটিশ দিলে আসছে না, বিভিন্ন রকম কিছু হয়েছে। তারা আসবে যে একটা ওপেন কল এই পুলিশ অফিসারদের কাছেও দিলেন, পাবলিকের কাছেও দিচ্ছেন। তখন যদি অন্তর্বর্তী সরকার বলে যাই হয়েছে এতদিন হয়েছে, এভরিথিং ইজ ওভার, এখন আমরা নতুন করে শুরু করব, এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা পুলিশকে দেখেন, আমরা নতুন পুলিশ বাহিনী করব, পুলিশের প্রতি ওরকম একটা আবেদন দিলেন। পুলিশের উপরে কোনো হামলা করতে পারবেন না, পুলিশের উপরে কিছু তাদের ক্ষতির কারণ, সম্মান হানির কারণে এরকম কিছু করা যাবে না। এক কথায় পুলিশকে গভর্নমেন্ট প্রোটেকশন দেওয়ার মতো আশ্বাসবাণী শুনিয়ে একটা অ্যাপিল হওয়া উচিত ছিল, হয়নি। জনগণের কাছে বলা হয়নি যে মানি, কারণ দেখেন পুলিশকে নিয়ে এই যে উনিও বক্তৃতায় বললেন গত 15 বছর যা হয়েছে, 53 বছরের 53টা দিন বাংলাদেশের মানুষ পুলিশকে ভালোবেসেছে বলে আমার মনে হয় না। আমাদের পুলিশ বাহিনী একটা গণবিরোধী বাহিনী হিসেবেই মানুষের কাছে প্রতিভাত হয়েছে। আমি এই জন্যে পুলিশকেও দোষ দিচ্ছি না, এই জন্যে এই পর্যন্ত যতগুলো সরকার আসছে তাদের ইন্ডিভিজুয়ালি কাউকে দোষ দিচ্ছি না। আমরা সিস্টেমটাই এরকম করে তৈরি করতে পারিনি যে পুলিশ আসলে জনগণের বন্ধু হতে পারে। আমরা ইউরোপের দেশে, অন্যান্য দেশে দেখছি মানুষ কীরকম পুলিশের উপর নির্ভর করে। এইখানে মানুষ মনে করে পুলিশ মানে ঘুষখোর, পুলিশ মানে নির্যাতনকারী, পুলিশ মানেই ধরে ধরে জেলে দেবে, কোনো রকম ভালো ফিলিং তাদের পুলিশ সম্পর্কে নাই। আপনি তো এইটাই বিল্ড আপ করবেন। আপনি এত বড় সংস্কারের কর্মসূচি বলছেন, আপনার এই অ্যাপিল সোসাইটির মধ্যে এই 8.5 মাস 9 মাসে সরকারের পক্ষ থেকে পাননি একটা অ্যাপিলও না। আমি একদম স্পষ্ট করে বলছি, একটা অ্যাপিলও না, যাতে মানুষও পুলিশ সম্পর্কে ভাবে নতুন করে, যে নতুন দেশে কীরকম পুলিশ হবে, পুলিশও নতুন করে ভাবে যে আমাদের কীরকম হওয়া উচিত, জনগণের সাথে আমাদের কীরকম সম্পর্ক হওয়া দরকার। এরকম কোনো কাজ কোনো পক্ষ থেকে করা হয়নি। তারপরে দেখেন প্রধান উপদেষ্টা ওই যে তার বড় বড় কর্মকর্তাদের নিয়ে বসলেন, সেই জায়গাতেও তিনি কিন্তু কোনো আশার বাণী শোনার নাই। এর বোধহয় মাস 2 পরে আমি দেখলাম পত্রিকাতে রিপোর্ট ছাপা হয়েছে 173 না কতটা পোস্টে, যেন আমি সংখ্যা যেটা আমি দেখে আসিনি, মনে নেই, এগুলো এখনও পর্যন্ত শূন্য স্থান পূরণ করা যায়নি। বলেন তো এটা কেন হবে? আমি তো মনে করি পুলিশ বাহিনী যত বড় হোক, যত খুঁত সম্পন্ন হোক, যত দুর্নীতিপরায়ণ হোক, তারপরেও 8 মাস 9 মাস সময় যথেষ্ট তাকে স্ট্রিমলাইন করা। গভর্নমেন্ট 9 মাসে পুলিশকে যদি স্ট্রিমলাইন করতে না পারে তো 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে কীভাবে? পুলিশ ঠিক না হলে কি নির্বাচন হবে? পুলিশ না হলে দেশে কিছুই হবে না ভাই শেষ পর্যন্ত। তো এরপরেও আমি অনেস্টলি বলি যে আমি এই সরকারের পক্ষ থেকে এরকম কোনো রকম উদ্যোগ দেখিনি। আপনি নিজে তো বললেন এবং আমরা সবাই জানি পুলিশ কমিশন করা হয়েছে এটাকে সংস্কার করবার জন্যে। এটা আমাদের কাছে আসবে না কেন? এটা জনগণ কেন জানবে না? 6টি কমিশনের মধ্যে এটা বাদ পড়ার, হ্যাঁ, এটা কেন এদেরকে আলাদা করে রাখছেন কেন? আপনি জনগণ জানতে পারবেন কেন? জনগণ জানে না এখনও পুলিশ কী করে। এই যে একটু আগে মাহমুদুল খোকন সাহেব বললেন, এখনও পুলিশ স্টেশনগুলো একটা ক্লাবের মতো, সব লাফাঙ্গা বা এই টাইপের লোকজন গিয়ে বসে তদবির করে, পুলিশবাজি করে, মামলাবাজি করে, সবই চলে। এবং পুলিশ এখনও বহু জায়গাতে প্রোঅ্যাক্টিভ, দূরের কথা অ্যাক্টিভও নয়, কোনো তদন্তে যায় না। এখন পর্যন্ত
ঘটনা ঘটলে পরে তাদেরকে টাকা দিলে নড়ে, মামলা নিতে চায় না, জিডি পর্যন্ত নিতে চায় না। তো এই সমস্ত বিষয়গুলোতে জানবার কথা, সেইটা পাবলিক জানতো, পাবলিকের কাছ থেকে হতো। আপনি গ্যাসের জন্য গণকমিশন করেন না, গণশুনানি করেন, তো পুলিশের জন্য তো আপনি গণশুনানি করতে পারেন। পুলিশের সম্মান রক্ষা করেও বরঞ্চ পুলিশের সম্মানকে বাড়াবার জন্যও আপনি এরকম শুনানি করতে পারেন। আপনাকে জনগণের সাথে এই সংস্পর্শ, এই সংযোগ, এই সম্পর্ক স্থাপন করা ছাড়া ভালো পুলিশ বাহিনী করতে পারবেন না, কোনোভাবেই না। এটা পৃথিবীর কোথাও হয়নি। এই জায়গাতেও আলাদা আলাদা করে তারপরে বললো এটা পুলিশ নিজেরা করতে পারবে। আমি আপনাকে একটা কথা বলি, আমার থানার মধ্যে একটা গোলমাল হলো। এই গোলমালে একজন দুইজন ছুরিকা হতো, বেশ কয়েকজন মারধর খেলো। এটার পরে মামলা যখন করতে গেল, সেই মামলায় পুলিশ একটা পক্ষ নিয়ে বলছে না এই নাম দিতে পারবেন না, এবং আমি জানি ওই নামগুলো মামলার মধ্যে দেওয়া যায় নাই। বহু জায়গাতে এটা আছে, এখনও পুলিশ তাদের পছন্দ মতো লোকের মামলা দিচ্ছে, যাদের পছন্দ নয় তাদের মামলা নিচ্ছে না, আবার যাদেরকে পছন্দ করে তাদের নামে মামলা কেউ দিতে আসলে নেয় না। তো এগুলো তো আপনাকে জানতে হবে এবং পুলিশকেও জানতে হবে যে এগুলোই নাকি ভয়ও কাজ করে এখানে মামলা নেওয়ার ক্ষেত্রে। না, মামলা নেওয়ার ক্ষেত্রে আমি যে ঘটনাগুলো বলছি, ট্যাগ দেওয়ার কথা খোকন ভাই বললেন, না, আমি যে ঘটনাগুলো বলছি সেখানে ট্যাগ দেওয়ার ব্যাপার নাই। বরঞ্চ কি হয়েছে, ধরেন এতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, এখন বিএনপি আসছে, ওরা হিসাব করে ভোট হবে, ভোটে জিতবে কে, তাহলে তো বিএনপি জিতলে তাহলে খোকন ভাই হবেন এখানকার মেইন লোক, উনি যা বলবেন ওনার লোকের সাথে খাতির করে চলতে হবে। এইটা আমাদের কালচারের মধ্যে আছে। কীরকম হয়েছে, পুলিশ এরকম করে গড়ে উঠছে, আমলাতন্ত্র এরকম করে গড়ে উঠছে, শিক্ষকরা পর্যন্ত এই ধরনের তোয়াজবাজি, তোষাবাজি করা ছাড়া সামনের দিকে এগোতে পারছেন না। আপনি দেশ বদলাতে চান মানে কি, কালচার বদলাতে চান মানে কি, মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, কথাবার্তা সেগুলো বদলাবেন। তো মানুষ যদি ভাবেই এরকম করে, তো তাহলে নিজের বদলাবেন কীরকম করে? পলিটিক্যাল পার্টিগুলোর কাছে আপনার কী বলতে হবে? আপনি দলের নেতা, আপনি থানার ওসিকে ফোন করে মামলা তদবির করবেন কেন? আপনি বরঞ্চ জেনুইন অ্যাপ্লিকেশন দিয়ে লোক পাঠিয়ে দেন, তদন্ত করবার জন্য বলে থাকে যে তার দরখাস্ত দেখো, কিন্তু আপনি বলেন ভাই এটা একটু দেখবেন। এবং আমরা এগুলো এখনও করছি। রাজনৈতিক নেতারা যারা যারা আছেন, সেটা পুলিশের কাছে হোক, সেটা কোনো আমলার কাছে হোক, যার কাছে হোক, এই তদবির তো চলছেই। একবার কি বর্তমান সরকার বলেছেন তদবির মানেই হচ্ছে একটা ন্যায্য জিনিসকে সরিয়ে সেখানে একটা অন্যায্য জিনিসকে প্রতিষ্ঠা করবার জন্যে কাজ করা, তাই তো হবে। আপনি যদি একটা ধরনের চাকরির ব্যাপার হয়, 10 জন লোক ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে কোয়ালিফাইড লোকটাই পাবে, আপনি তদবির করছেন মানে কি ওই কোয়ালিফাইড লোকটার জন্য করছেন না, অযোগ্য লোকের জন্য করছেন। এই জন্য তদবিরের ব্যাপারে একদম ওপেনলি সব জায়গাতে ক্যাম্পেইন করা উচিত, না তদবির নয়। আর রাজনৈতিক নেতা যদি তদবির করে, পুলিশ কী করবেন বলেন তো? পুলিশের মধ্যে তো ভয় আছে, মেয়েদের লাশ ঝুলিয়ে রেখেছে, ও দৃশ্য ওর কাছে আছে না, ও তো বোঝে আমি একাই যে পাবলিককে পেটাতে পারি, তারা পাবলিকও আমাকে পেটাতে পারে। সেই ভয় দূর করবেন যদি পুলিশের সাথে তার সম্পর্কটা আবার স্থাপন করতে পারেন। সম্পর্ক স্থাপন করলে উভয় পক্ষের মধ্যেই ভয়টা কাটলে সেই সম্পর্ক ভালো সম্পর্ক হবে, তা নাহলে তো এটা সম্ভব নয়। জি, একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে সে আপনাকে জানতে চাইব যে 5ই আগস্টের পরে যখন পুলিশ পলাতক, পুলিশ ভঙ্গুর অবস্থা, খুঁজে পাওয়া যায় না, ভয় পায় মানুষ, নানানভাবে তাদের উপর চড়া হয়, তখন সেনাবাহিনী নামানো হলো এবং পুলিশের নেতৃত্বে একাধিকবার পরিবর্তন আনা হলো বিভিন্ন পর্যায়ে। সেগুলো কেন কাজ করলো না সেটা জানবো। আর খোকন ভাইয়ের কাছে জানবো হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা। যে সংস্কৃতির কথা মান্না ভাই বলছিলেন 53-54 বছর ধরে চলে আসছে, সেই সংস্কৃতি এখনও চলমান। আমরা যে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই সংস্কৃতি পরিবর্তনের উপায় কী এবং তার নেতৃত্ব নিশ্চয়ই রাজনীতিবিদরা দেবেন। সেই ব্যাপারে আপনার চিন্তার কথা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং জনাব মাহমুদুর রহমান মান্না। খোকন ভাই, বিরতির আগে যেটা বলছিলাম যে পুলিশ, রাজনীতিবিদ, জনগণ, আমরা যে 3টা পক্ষ দেখি, এই 3 পক্ষের দায় বলা হয়। জনগণ পুলিশের
সেবা পায় না, সেক্ষেত্রে জনগণের দায় বেশি না। কিন্তু পুলিশের যেই সংস্কৃতি মান্না ভাই বলছিলেন, এবং রাজনীতিবিদদের যে সংস্কৃতি, যখন ক্ষমতায় থাকে রাজনীতিবিদরা তখন পুলিশকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, আবার যখন ক্ষমতার বাইরে যায় তারাই পুলিশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। এই সংস্কৃতি বদলানোর উপায় কি? দেখেন, আমরা যদি একটা সুন্দর ভালো সমাজ ব্যবস্থা চাই, আমরা উই হ্যাভ টু হ্যাভ, আমরা এভাবে চিন্তা করতে হবে, পুলিশ শুড বি দ্য ফ্রেন্ড অফ দ্য পিপল। আমি তো আমার জীবনের অনেকটা সময় কেটেছে পড়ালেখা লন্ডনে, তো আই ইউজ টু ড্রাইভ, নিজে গাড়ি চালাতাম, নিজে চালাতাম। তো পুলিশ অনেক সময় পুলিশ ইয়ে করতো, স্টপ করতো গাড়ি। স্টপ করলে সে পাশে এসে দাঁড়িয়ে বলতো যে আমি গাড়ি ড্রাইভ করতে, গাড়িতে সিটে, গুড ইভিনিং স্যার, বাট গুড নাইট স্যার, গুড ইভিনিং স্যার, ইউ হ্যাভ দ্য ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? ইয়েস। সে নিল, আমি গাড়িতে বসে আছি, চেক করলো, দেখলো যে না ঠিক আছে, আই এম সরি, আই এম সরি। এই যে এই ভাষাটা বাংলার পুলিশে পাবেন আপনি, শুনছেন কখনো? আমাদের একটা কথার কথা, বৈধ মাছ। হ্যাঁ, আমাদের কথা আছে, এই পুলিশ মেজাজ দেখাবেন না, মানে এটা হলো একটা গ্রামে একটা সারা বাংলার এটা প্রচলন হয়ে গেছে। পুলিশের মেজাজ মানে খারাপ মেজাজ, বদমেজাজ নাকি? দেখেন, পুলিশের মেজাজ, এই হলো আমাদের বাংলাদেশের চিত্র। কিন্তু সারা পৃথিবীতেই পুলিশ কিন্তু মানুষ নাগরিকদের সম্পদ এবং জীবন নিরাপত্তা দেয়, নট পুলিশ। হুএভার ইজ দায়িত্ব আমরা কি পাই? তা পাই। পুলিশকে আমাদের সারা পৃথিবীতে পুলিশ ফ্রেন্ড, খারাপ লোকের জন্য এনিমি হতে পারে পুলিশ, বাট ফর দ্য পিপল, মাচ পিপলের জন্য বন্ধু। এবং দেশের মানুষ কি পুলিশকে ফ্রেন্ড মনে করে? মোটেও না। এক, আমি অনেক পুলিশ, সৎ পুলিশ যারা আছে, কিন্তু জেনারেল ইমপ্রেশনটা, সাধারণ ধারণা কি, থানায় সমস্যা আছে, টাকা নিয়ে যাও, ওখানে টাকা লাগবে, মানে ওখানে টাকা ঘুষ দিতে হবে, এটা ধারণা, প্রিজাম্পশন, ধারণা। টাকা নিয়ে যায়, কিন্তু থানায় যাচ্ছ, টাকা নিয়ে যাও, এখানে দিতে হবে একটু। এই ধারণা কেন হবে বলুন? যেহেতু এই চর্চার মধ্যে আছে। তো সুতরাং যেখানে আমরা দুর্নীতি থাকবে, যেখানে এইসব থাকবে, সেখানে তো তোয়াজগিরি থাকবে রাজনীতিবিদদের। এমপি সাহেব ধরেন আগে ছিল, এই যে আওয়ামী লীগের সময় এমপি সাহেবটা, আমি এমপি ছিলাম, আওয়ামী লীগের সময় ছিলাম 14 সালে, এবার 8 সালে এমপি ছিলাম। তো আর এই পরে যেটা করছে, এমপিদেরকে সামনে পুলিশের গাড়ি, থানা ওসি সাহেব থাকবে গাড়িতে বসে, পো করে আওয়াজ করবো, ঠিক আছে, সার্বক্ষণিক পাড়া দিব। 2 থানা যদি এক কনস্টিটিউয়েন্সি পড়ে, 2 থানার 2 ওসি থাকবে, রাইট? এই সিচুয়েশনস। এবং সঙ্গে কর্মীরা আছে, মুস্তানরা কর্মীরা আছে না, সেটা মাস্তানি করতে হলেও পুলিশের ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, তারা মাস্তানি করতেছে। তা আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? আমরা এখন আমরা কে বেরোবেন? আপনি রাজনীতিবিদরা চাইলেই হবে? ডেফিনেটলি সবাই যাওয়া উচিত। আমার জনগণের, আমি বললাম তো, মানুষ, জনগণ চাইতে হবে, রাজনীতিবিদরা চেতে হবে। রাজনীতিবিদ, অনেক রাজনীতিবিদ আছে খারাপ লোক আমাদের তো বাংলাদেশে। আমি সরি, মানবে আদার নেন না, বাংলাদেশের অলমোস্ট 80% রাজনীতিবিদরা দুর্নীতি করে, বা দুর্নীতি না করলেও দুর্নীতি করার মানসিকতা আছে, যে দ্য লিডার্স। যদি পুলিশের যদি ভূমিকা যদি স্ট্রং থাকে, যদি তাদেরকে দুর্নীতি অনেক কমে যাবে। দে শুড নট, মানে রাজনীতিবিদরা নিজেরা দুর্নীতি করে বলে পুলিশের দুর্নীতির বিরুদ্ধে বলতে পারে না। না, তার নিজেদের, দে আর পার্টি অফ দিস, মেনি পলিটিশিয়ানস পার্টি অফ দিস, পলিটিক্যাল ওয়ার্কার্স পার্টি অফ দিস, সেজন্য বলতে পারে না। পুলিশের সাপোর্ট নেই, নিজের দুর্নীতি করে। থানায় মামলা হবে টাকা ছাড়া, এটা মানুষ এখন চিন্তা করতে পারে না। এই যে মাননীয় বললেন যে থানায় মামলা হবে, 200 লোক আসামি হবে কেন? মানুষ একদম মারা দাঁড়া পুরো 300 লোক আসামি হবে কেন? 150 লোক আসামি হবে কেন? পুলিশ হবে সাপোর্ট, পুলিশই ভোট দিব, আবার 150 লোক আসামি, হোয়াই? আসলে কিন্তু হজবরল। এখন আমরা যখন আমরা সংস্কার বলছি পুলিশের, আমি মনে করি এই সংস্কার, পুলিশ বলেন, প্রশাসন মনে কোন সংস্কার হবে না। এরা জাস্ট 10% চলে গেলে 1 বছর প্রায় কাছাকাছি চলে আসছে। মানে ইলেক্টেড গভর্নমেন্ট 5 বছরের মধ্যে 20% সময় অলরেডি নিয়ে নিছে, আওয়াজ দিয়ে। আরে যারা মিসইউজ করছে ক্ষমতার, তাদের পানিশমেন্ট দেন আপনি, দ্যাট ইজ এ ল। পানিশমেন্ট দিচ্ছেন না আপনি।
আর ডিসি আপনার ভোট চুরির ব্যবস্থা করছে, রিটার্নিং অফিসার ছিল, ইউনো ছিল, শাস্তি দিচ্ছেন, একজন ডিসির অ্যারেস্ট করছেন আপনি দুর্নীতির জন্য, ভোট চুরির জন্য। আপনার একটা ওসিকে অ্যারেস্ট করছেন আপনি ভোট চুরির জন্য, করছেন অন্যায় কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য অ্যারেস্ট করছেন, ছাত্রদের বিরুদ্ধে যাওয়ার জন্য অ্যারেস্ট করছেন। কিন্তু ওই ভোট চুরির জন্য একজনকে অ্যারেস্ট করেন না আপনি, ওসির অ্যারেস্ট করেন, ইউনো অ্যারেস্ট করেন না আপনি, ওদেরকে আবার প্রশাসন রাখতেছেন আপনি, তাদের দিয়ে তো দেশ চালাচ্ছে, দেশ চালাচ্ছেন। কীভাবে আপনি আশা করেন সংস্কার? আমার পিছনে, আমি 18 সালে ক্যান্ডিডেট ছিলাম, আমি ওসি, আমার পিছনে ওসি আব্দুল মজিদ, এখনও সে চিড়িয়ায় চাকরি করছে, 7টা গুলি দেখ এখনও আছে। আমি তো ক্যান্ডিডেট ছিলাম, আগে তো জানাইছি যে আমি ক্যাম্পেইন করবো, ডিসিকে জানাইছি, এসপিকে জানাইছি, আর্মিকে জানাইছি, বিচার হয়েছে। সে তো কোনোভাবে সার্ভাইভ করবে। এখন আবার সময় মতো যার তার অগ্নিরূপ চলে আসবে, সব গুণে এক অফিসের অবস্থা। আর প্রথম পুলিশে দুর্নীতি বন্ধ করেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিংস। পুলিশের দুর্নীতি বন্ধ করবে সরকার বা প্রশাসন বা রাজনীতিবিদরা, আগে তো তাদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে। এখন আমাদের সমস্যাটা কি জানি, সমস্যা হলে সংস্কার এগুলো আমার কাছে অবাস্তব জিনিস মনে হয়, অবাস্তব মনে হয় আমার কাছে। যেখানে আমাদের রাষ্ট্রের রেভিনিউ আসবে, অর্থ আর রেভিনিউ আসবে, আপনার রাজস্ব আসে, ইনকাম ট্যাক্স, সেখানে দুর্নীতি, অফিসাররা দুর্নীতি করে। যেখানে ওই ব্যাট আসবে, ট্যাক্স আসবে, ওখানে দুর্নীতি করে। পোর্টে ট্যাক্স আসবে, দুর্নীতি করে। যেখানে সোর্স অফ গভর্নমেন্ট, রাষ্ট্র, দুর্নীতি করে। আমরা যেমন দেশে আছি, আমরা রাষ্ট্র গরিব, কিন্তু রাষ্ট্রের কিন্তু অনেক লোক ধনী, অনেক জনগণ, অনেক কিছু লোক অনেক ধনী, রাষ্ট্র গরিব। কিন্তু তো দ্যাট শুড বি চেঞ্জ, নো? তারা কীভাবে হলো? ব্যাকগ্রাউন্ড খুঁজেন। বাংলাদেশে এই যত 100 কোটি 200 কোটির মালিক, যে 1000 কোটির মালিক, 90% পলিটিক্যাল ব্লেসিং হয়েছে, রাজনৈতিক বিভিন্ন সরকারের রাজনৈতিক ব্লেসিং হয়েছে 90%। এবং কোনো না কোনোভাবে রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের টাকা তারা আত্মসাৎ করছে, আমি মনে করি। হয়তো মেবি আমি ভুল হইতে পারি। এগুলি মিশিয়ে করে আপনি সংস্কার করতে এগুলো করবেন, আপনি কিছু করলেন না, আপনি শুধু আওয়াজ দিয়ে যাচ্ছেন। প্রথম হলে যারা সংস্কার করতেছে, আপনার কি বাংলাদেশি? অনেকেই বিদেশি পাসপোর্টধারী। আমি তো বিদেশে পড়ালেখা করছি, আমার ছেলে মেয়ে বিদেশে পড়া, সব দেশে চলে আসছি, বিকজ আই লাইভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। আপনি এত দেশপ্রেম, দেশের সংস্কার চাচ্ছেন, সংস্কার কমিশনার ঢুকছেন, হোয়াই ইউ আর ওয়ার্কিং ইউএসএ? বিদেশে থাকেন কেন? দেশপ্রেম থাকলে বিদেশি পাসপোর্ট নেন কেন? ডুয়াল ন্যাশনাল নেন কেন আপনি? কেন? শুনে আপনারা যারা দেশপ্রেম আছে, দেশের মানুষের তার বাস্তবতা বুঝে, তারা সংস্কার করতে পারবে। তো যারা এই বিদেশে থেকে আসে, এখন আপনার ফখরুদ্দিন সাহেব পরে চলে গেছিল না চাকরি ছেড়ে, তাকে নিয়ে আসছিলেন আপনার 111-এর সময়, আসে দুইভাবে শাসন করে গেল, শোষণ করে গেল, লুটপাট করে গেল, মনির আহমদ সহ। যেদিন ক্ষমতা হস্তান্তর করলো, তার 2 দিন পরেই আমি লন্ডন গেছিলাম, পত্রিকা দুবাইটা কোথায় জানি উনি দেখলাম উনি যাচ্ছে আর আসছে, বিকজ তারা মনে করে বেটার, বিদেশি যাদের বেটার লাইফ। তো তারা বাংলায় কীভাবে সংস্কার করবে? এখানে পণ্ডিতে করতেছে, সংস্কার করতেছে, কিছুভাবে মনে করি না। এখন বিদেশি পাসপোর্টধারীদের এনে আমরা সংস্কার প্রক্রিয়া যুক্ত করছি এবং প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছি। তাদের দেশপ্রেম নেওয়া সন্দেহ, তাদের নিয়ে তারা কীভাবে সংস্কার করবে? আর যদি তাদের দেশপ্রেম থাকতে, আপনার দেশে থাকতেন, আপনি বিদেশি পাসপোর্ট হোল্ড করতেন না, বিদেশি চাকরি করতেন না, নিরাপদে উন্নত দেশে গিয়ে আপনি এই যে 15 বছর ধরেন মানুষ আন্দোলন করছে, সংগ্রাম করছে, জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মামলায় জর্জরিত হয়ে গেছে, পরিবার জর্জরিত হয়েছে, গরিব খাইতে পারে নাই, মামলা কোর্ট কাছে হয়েছে। কই যারা সংস্কার কমিশন আছেন, 2-4 জন উপদেষ্টা ছাড়া আপনারা কোনো স্টেটমেন্ট করছিলেন এই সরকারের বিরুদ্ধে? আনসার উইল বি নো, আপনারা কিছু করেন নাই। ইভেন জুলাই আগস্ট আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় আপনারা কোনো স্টেটমেন্ট করছিলেন? আরে মাঠের আমার দূরের কথা, আপনারা কি প্রতিবাদ করছিলেন মুখে, এটা বক্তৃতায়, এটা স্টেটমেন্টে?
এবং তারা দায়িত্ব নিয়েছে সংস্কার করার জন্য। তাদের থিওরিটিক্যাল নলেজ আছে, দেখছে শুনছে 15 বছর, প্র্যাকটিক্যাল নলেজ তো আমাদের আছে, যারা অনেক আছে দেশে। তারা সংস্কার করলে মানে সংস্কার বাস্তবায়ন হতো। এই যে সংস্কার নিয়েও এখন সংস্কার করতে হলে আমরা যেটা দেশ যেটা হারাচ্ছি, আজ থেকে 10 বছর পরে 15 বছর ইতিহাস লিখবে যে ওই সময় বাংলাদেশটা অনির্বাচিত সরকার ছিল। জি, আমরা এই যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি, জবাব দিতে ছিল না সরকার, এটা আমরা চাই না। প্রতি ইউনুস অত্যন্ত সম্মানিত মানুষ, অত্যন্ত বলছি নির্বাচনের কথা বলছেন। আজকে বলেন যে এই পুলিশ বাহিনীকে তৈরি হতে হবে নির্বাচনে জনগণ নিরাপত্তা দেওয়ার জন্য। নির্বাচন ডেট দেন না। আরে আমেরিকাতে 4 বছর পর নির্বাচন হয়, ডেট থাকবে, ডেট ইলেকশন হবে। হোয়াট ইজ রং টু ফিক্স এ ডেট? কেন পারতেছেন উনি? ওনার হয়তো আন্তরিকতা দিতে চান, কিন্তু পারতেছেন না। ওই যে বিদেশিরা আছে না, কিছু বিদেশি নাগরিক এখানে আছে না, তারা বহুত আরামে এখানে এসে গাড়ি চালাচ্ছে সরকারের। আবার সংস্কার কমিশন আছে, কিছু গাড়ি চালাচ্ছে সরকারের গাড়ি, সরকারের ফ্যাসিলিটি, সিকিউরিটি, এটা ভাব আছে না, জীবনে প্রথম পাইছে। হ্যাঁ, অনেকেই এখন তারা চালাচ্ছে, তারা চলতেছে এটা। হ্যাঁ, সংস্কারের কথা বলে যত টানতে পারে, হ্যাঁ, ততদিন তারা চালিয়ে যাবে। জনগণ এইভাবে মনে করতেছে স্ট্রংলি। এখন আমরা চাই না প্রফেসর ইউনূসের মতো একদম সম্মানিত ব্যক্তি, অনেক আশা প্রতীক সে বাংলাদেশে, সে সফল হবে, এটা আমরা আশা করি। ডেমোক্রেসি বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণ ফিরিয়ে দেবে, ওখানে হাসিনার থেকে নিচে উনি ফিরিয়ে দেবে। উনি এদের জন্য এই বাইরে বেনিয়ে বলবো, এদের জন্য উনি ওদের পরামর্শ যদি দেশে যদি ডেমোক্রেসি যদি দেরি হয়ে যায়, তাহলে সে দায় অনেক ষড়যন্ত্র হবে, দায় দায়িত্ব দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1900 ব্যর্থতা মানে আমরা যারা সমর্থন দিই আমাদের সকলের ব্যর্থতা, নিশ্চয়ই মান্নাবারের ব্যর্থতা, সবার ব্যর্থতা। আর যদি ওনার সফলতা মানি, বাংলাদেশ যতদিন প্রফেসর ইউনূসকে স্মরণ রাখবে। জি, নিশ্চয়ই। মানা ভাই, সংস্কার প্রক্রিয়া নিয়ে তো অনেক আলোচনা আমরা করি, সবসময় আসে, তারপরে সংস্কার প্রসঙ্গ এসছে। যেই সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি ঐকমত্য কমিশনের মাধ্যমে, এবং যেই প্রস্তাবগুলো নিয়ে বিভিন্ন দলের মতামত নেওয়া হচ্ছে, আপনার দলও দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে একমত, মানে প্রত্যেকটা দলই 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাবের বেশিরভাগের পক্ষে একমত হয়েছে। তাহলে তো অনেকগুলো বিষয় একমত হওয়া গেল এরই মধ্যে, সেগুলোর ভিত্তিতে একটা কনসেনসাস বা ঐক্যমত তৈরি করা যায় কিনা? আমরা শুনছি যে এই প্রক্রিয়া পরে আবার আরেক দফা প্রক্রিয়া হবে। এটা তো করতে হবে। ধরেন, যেহেতু ডক্টর ইউনূস বলেছেন যে উনি সংস্কার করবেন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, যেটা ঐকমত্য হবে না সেটা করবেন না, তাহলে ধরেন 160টার মধ্যে আপনি কমন দেখেন 100টা পেয়েছি। 100টা ব্যাপারে আমরা সব পার্টি বলবো এই কটা বিষয় সংস্কার করাতে আমরা একমত আছি, গভর্নমেন্ট করে দেবে। এটা তো প্রক্রিয়াই বলে দেয়। তাই ওনারা কি করবেন তা আমি এখন বলতে পারছি না। কেন বলতে পারছি না? এটা আবার বলার কথা না, ওনারা বলবেন। ওনারা দেখছি যে ধরেন বিএনপির সঙ্গে যেমন দেখলাম প্রায় 4 দিন হয়ে গেছে কথা বলেছেন। এই 4 দিনের কথার ডেভেলপমেন্টটা বুঝিনি। ডে 1-এ যেখানে ছিল বিএনপি, 4 নম্বর দিনেও একই জায়গাতেই আছে দেখছি। আমি যদি জামাতের কথা বলি তাই, আমি যদি অন্য পার্টির কথা বলি একই রকম দেখছি। মানে দলীয় অবস্থানগুলো স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, না কিন্তু হওয়ার কথা ছিল, একজন তো আরবিটার আছেন, একজন তো এটা নেগোশিয়েটর আছেন, সেটা গভর্নমেন্ট। তারা এই পার্টির সাথে কথা বলবে। আপনি তো নাজমুল আশরাফের খুব কাছাকাছি আছেন, মিলে যাওয়া যায় না একরকম। তারা এটা ইনিশিয়েট করবে যাতে এটা করা যায়। যে ব্যাপারে ঐক্যমত্য বা যে ব্যাপারে ডিফারেন্সটা কম, সেটাকে মেলাবার চেষ্টা করবেন। কিছু করেছেন বলে আমি দেখছি না। এবং তারা এইটা করবার জন্য যে উদ্যোগটা নিচ্ছেন তাও দেখছি না। এটাই করছেন তারা। তার মানে এটাতে কি সময় ক্ষেপণ হচ্ছে শুধু? আমি তো তাই দেখছি। আবার শুনছি মে মাসে আরেক দফা, আরেক রাউন্ড এরকম আলোচনা হবে। মানে এই যে ধরেন এই কথাগুলো যে বলা হচ্ছে না, অন্যরা কেউ হয়তো জিজ্ঞেস করছেন এরকম করে, কিন্তু সেকেন্ড রাউন্ড করবার আগে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট তো আপনাকে বলতে হবে যে এই রাউন্ডে আমি এইটা অর্জন করেছি। তারপরে বলবেন সেকেন্ড রাউন্ডে এই জিনিস আমরা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করব। আমি তাতে সময় দিতে আপত্তি করব না। আমার কাছে কিন্তু নির্বাচন এই মাসে দেন, এই মাসে দেন, এসব ব্যাপার নাই। কিন্তু আমার কাছে এইটা আছে, আপনি একটা দিনও নষ্ট করতে পারবেন না। কারণ ইলেকশন যে দিচ্ছেন না, তার জন্যে এখানে আপনি যেরকমই বলেন, কই মানুষ তো ঠিক
তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প চাচ্ছে না, এটাকে নির্বাচন ভালো চাচ্ছে না। সমাধান মনে করছে। হ্যাঁ, এটা এই যে বলছেন, রিয়েলিটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন দেখেন, তারা কোনো ইনভেস্টমেন্ট করছে না। আমেরিকার কথা বলেন, তারা তো আপনাকে এইটা ওইটা বলছে, কিন্তু ইনভেস্টমেন্ট অলমোস্ট কেউ করছে না। বিকজ যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ আমি আমার টাকা দিব কেন? সেটা লোকাল বলেন, ইন্টারন্যাশনাল বলেন, কেউই করছে না। সেই অর্থে ইকোনমি ওরকম কোনো গতি পায় নাই। এখানে একটু মানা ভাই, আমরা আন্তর্জাতিক বিনিয়োগের জন্য অনেক দৌড়ঝাঁপ করছি, বড় বড় সম্মেলন করছি, বহু দেশ থেকে বহু লোক নিয়ে আসছি, কিন্তু দেশের যারা বিনিয়োগকারী, যারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন, তারা যে নানান রকমের সংকটের মধ্যে আছে, অনেক সময় তাদের পক্ষ থেকে বলা হয়, সেদিকে সরকার কোনো মনোযোগ নাই, তাদের সাথে কোনো বৈঠক আলোচনা পরামর্শ নাই। এইটা নিয়ে তো ব্যবসায়ীরা প্রচুর অভিযোগ করেছেন, সরকার তো শোনে নাই। এবং ব্যবসায়ীরা এরকম অভিযোগও করেছে, যেই দাবি উত্থাপিত হয় নাই সেরকম দাবি টেনে এনে শ্রমিকের মুখে দিয়ে দেওয়া হচ্ছে। যেই দাবি নিয়ে কোনো আন্দোলন হয়নি সেই দাবিতে একটা আন্দোলন তৈরি করবার কাজ গভর্নমেন্ট করে ফেলছেন, এরকম অভিযোগও কিন্তু আছে। ওইটা তো আছেই। আমি বলছি লোকাল যে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এটার তো কোনো চেষ্টা আছে বলে আমি দেখছি না। কি একটা ঘটনায় বা যেভাবেই হোক না কেন, ঈদের আগে জিনিসের দাম কমেছিল হুলস্থুল, কিন্তু ঈদের পরে পরে আবার দেখে বেড়ে গেছে না। এটার একটা ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে যে যেই মৌসুমে সবজির উৎপাদন বাড়ে তখন এমনিতে দাম কমে, আরো তখন সবজির দাম কমেছে, তেল চালের দাম কিন্তু তখনও কমে না, আবার বেড়ে গেছে। আরও ব্যাখ্যাও আছে, আমি সে ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আমি বলছি আপনি অনির্বাচিত সরকার দিয়ে যদি মনে করেন দেশের ইকোনমি স্টেবল হবে, দেশের যে সমস্ত মানে অন্যায় ভুল দুর্নীতি আছে সেগুলো দূর হবে, এটা হবে না। আমরা নির্বাচিত সরকার চাই কেন? আমরা কেন বলি যে অনির্বাচিত সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প নয়? তার কারণ অনির্বাচিত সরকারের ইতিহাস আইয়ুব খান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন, প্রথম 3, 4, 6 মাস খুব ভালো, তারপরে বেরোতে থাকে। তো এইটাও যদি সেদিকে যায়, আমি ডক্টর ইউনূসকে বলি, হি ওয়াজ মাই টিচার, আমি সব জায়গায় বলি, ওনার যে ফেম এখনও আছে টোটালটা ডিফেক্ট হওয়ার আগেই তার এই জায়গায় যাওয়া দরকার। আমি প্রাসঙ্গিকভাবে বলি, যদি আপনি কথাটা তোলে নেয় ডিস্টার্ব এজেন্টের মধ্যে নেই, তবু আমি বলছি, এই যে হঠাৎ করে দেখলাম যে মিয়ানমারে একটা হিউম্যান করিডোর দেওয়া হচ্ছে, মানে সারপ্রাইজ হয়ে গেছি আমি। একটা ইন্টারিম গভর্নমেন্ট এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল, এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়টা থেকে বিস্তারিত শুনবো, তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আশা করছি এই বিরতির পরও এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং জনাব মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন, হয়তো সময় কম, বেশিক্ষণ শুনতে পারবো না। এই যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত, যেটি পররাষ্ট্র উপদেষ্টা প্রথম বলেছেন, আজকে যদিও প্রেস সচিব এটার বিরোধিতা করতে গিয়ে আবার স্বীকারও করেছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আবার বলছেন জাতিসংঘের সাথে কোনো আলোচনা হয় নাই। আবার আমরা জানি গণমাধ্যমের সুবাদে জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন তিনি এই পরামর্শ দিয়ে গেছেন, আরকান আর্মির সাথে যোগাযোগ করা এবং এই মানবিক করিডোর করা, সেদিকে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা নাই, কোনো জাতীয় ঐক্য নাই। আমরা সংস্কারের জন্য জাতীয় ঐক্যমতে চেষ্টা করছি। সংস্কারের চেয়ে দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, অন্য একটা দেশের সাথে জড়িয়ে যাওয়া, যুদ্ধ, প্রক্সি ওয়ার, অনেক কিছু শোনা যাচ্ছে। সেই বিষয়টা কি জাতীয় গুরুত্বপূর্ণ না? সেটা নিয়ে কি জাতীয় আলোচনা হতে পারে না রাজনৈতিক দলগুলোর সাথে? হতে পারে নাকি? এটা ছাড়া হচ্ছে না কেন তাহলে? এটা ছাড়া তো সরকারের কোনো উদ্যোগই নেওয়া উচিত না। 2 মাস আগে বোধহয় হবে বা তারও কিছু আগে এই কথা একবার আসছিল, এইটা ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার যতদূর মনে পড়ে। ইফ আই অ্যাম রং, আমি স্যারের কাছে মাপ চেয়ে দিচ্ছি, কিন্তু আমি মনে করি আমি রং না। তখন তিনি বলেছিলেন যে এইটা তো অন্তর্বর্তী সরকারের কাজ না, এটা যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সবাই গভর্নমেন্ট করবে, তারা করবে, এবং সেটাই হলো লজিক্যাল। আমরা মিয়ানমারে যুদ্ধের অবসান চাই, আমরা আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান চাই, এটার জন্য আমাদের অনেকের সাথে এনগেজ করতে হতে পারে, সেটা একটা কথা। কিন্তু আমরা ধরেন যখন বলেছি যে আমরা আরকান আর্মির সঙ্গে একটা রিলেশন রাখবো, মানে এইটাও আপনি অফিসিয়ালি তো বলতে পারেন না, ডিপ্লোম্যাটিক্যালি পারেন না, বিকজ আরকান আর্মি অফিসিয়াল কোনো সংগঠন না, রিকগনাইজ না। তারপরেও তারা বলবে যেটা তো রিয়েলিটি করে মিয়ানমার গভর্নমেন্ট বলে কিছু নাই, সেই বিতর্কে যাচ্ছি না।
কিন্তু তারা ওইখানে ডিস্ট্রেস, দুর্গত, খাবার পায় না। এই জন্যে বাংলাদেশের মধ্যে দিয়ে আন্তর্জাতিক এই সাহায্য যে যাবে, এইটার উপরে বিবিসি সম্ভবত মাসখানেক আগে, ওটা আবার টাইমটা বলে নেই, একটা প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদনে তারা দেখিয়েছে পৃথিবীর যে সমস্ত জায়গাতে এই হিউম্যান করিডোর দেওয়া হয়েছে তার মাধ্যমে কীভাবে আর্মস, অ্যাম্বুলেশন, সব কিছু আরবান ভেহিকলগুলো যাতায়াত করেছে। এগুলো জলজন্ত উদাহরণ তো আছে। এখন গাজায় যেগুলো চলছে এগুলো কি? তা আমরা ওইখানে কি করতে যাচ্ছি? আমরা সবাই জানি যে সেইখানে বিভিন্ন শক্তি আছে এবং একটা আর একটার সাথে ফাইটিং, একটা আর একটার অপোজিট দাঁড়িয়ে আছে। তার মধ্যে মনে হচ্ছে আপনি একটা পক্ষ নিয়ে যেন এরকম কাজগুলো করছেন এবং সেটা আবার ঢাক ঢাক গুড়গুড় করছেন। আচ্ছা, এটাই যদি আপনি করতে চান, যে প্রশ্ন আপনি করলেন, মাঝে মাঝে ডক্টর ইউনূস যে সব পলিটিক্যাল পার্টিকে ডাকেন, এসব পার্টিকে তার অফিসে ডাকতেন, অথবা ফরেন অফিস যেটা আছে আমাদেরকে আরও 3-4 বার সেখানে ডেকে বলতেন এই এই অবস্থায় আমি একটা হিউম্যান করিডোর দিতে চাই, আমরা কথা বলতাম। হি ইজ নট দি আলটিমেট ইন বাংলাদেশ, হি মাস্ট নো ইট। উনি অনেক সম্মানী লোক, সেগুলো নিয়ে বিতর্ক করছি না বা করবই কেন, কিন্তু উনি হি ইজ নট দি আলটিমেট, এটা তার বোঝা উচিত। যেহেতু তিনি একটা অন্তর্বর্তী সরকার, নীতিগতভাবেই তাকে মানতে হবে। 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর হোক, ভোট দিতে হবে। দিলে যে এটা আসবে সেইটা এক অর্থে পারমানেন্ট, বিকজ ওটা একটা প্রক্রিয়াগত গভর্নমেন্ট। একজন আসবে, আরেকজন যাবে, কিন্তু এই প্রক্রিয়াতেই সরকার আসবে যাবে। তার মতো করে হঠাৎ করে কেউ আসবে না, আরও প্রতি বছরে বছর একটা করে অভ্যুত্থান হবে না। তাহলে এই প্রক্রিয়ায় যারা যুক্ত আছে সেই শক্তি, অল দি পলিটিক্যাল পার্টিজ, আমি মনে করি তার সাথে সোশ্যাল ফোর্সেস, এনজিও যদি বলেন তা, মানে সবাইকে নিয়েই কথা বলা যেত যে এই পরিস্থিতিতে কী করা উচিত। ইয়েস, তো ওখানে ঠিক হয়ে যেত। উনি একা বা তার সরকারটা ঠিক করবে কীরকম করে, এইটা তো আমি মনে করি যে প্রথম কথা আমি খুবই বিস্মিত, আমি বেশ কিছু পরিমাণে আহত। আমি ওনার কাছে এটা আশা করি নাই। এখন করে ফেলেছেন যে অস্বীকার করতে তো পারেনি। আপনি বলেন, আমি যদিও ওই প্রেস সেক্রেটারির বক্তব্য পড়ি নাই, কিন্তু শেষ পর্যন্ত বলেছেন নীতিগত সিদ্ধান্ত। এটা প্রপাগান্ডার কি আছে? আপনি প্রপাগান্ডা কি যে এটা দিয়ে আর্মি যেতে পারে? প্রপাগান্ডা হবে কেন? অন্য জায়গায় তো হয়েছে, ওটা তো বিবিসি বলেছে, অন্যান্য দেশ বলছে যে ওখানে কী কী হয়েছে, সেইখানে প্রপাগান্ডা হয় না। প্রপাগান্ডা কোনটা? যেটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা বলা হয়, সেই মিথ্যা কথা তো এখানে কিছু বলা হয়নি। আমরা সতর্ক করছি এইটা হবে, আপনি করলেন কেন তার জবাব দেন। আমি আজকে আপনার এই আলোচনায়, এই টক শোতে দাবি করছি, দিস গভর্নমেন্ট মাস্ট এক্সপ্লেইন কেন তারা এইরকম একটা নীতিগত সিদ্ধান্তই নিয়েছে। দে হ্যাভ নো রাইট। তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের বলা উচিত নয় যে তারা একটা ইলেক্টেড রেগুলার গভর্নমেন্ট নয়, দে আর নট দি অথরিটি। এইরকম একটা চুক্তি কিংবা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে তারা যেতে পারেন না। এরা এরকম যাওয়ার পরে অন্য কোনো গভর্নমেন্ট এসে তখন এটা ডিজলভ করে ফেললে তখন তাদের সম্মান কোথায় যাবে, দেশ যাবে কোথায়? এই জন্যে আমি মনে করি যত তাড়াতাড়ি এদের মধ্যে গুড সেন্স ফিরে আসে তত ভালো, এবং এই সম্পর্কে সরাসরি বক্তব্য দিই। প্রেস সেক্রেটারি স্টেটমেন্টে একটা লাইন আছে গুরুত্বপূর্ণ, যে যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে, এই বাক্যটা আছে ওনার বিবৃতিতে। খোকন ভাই, এত গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা এবং মায়ানমারের যে অভ্যন্তরীণ সংকট, সেটির পাশাপাশি বহিঃশক্তির যে ভূমিকা মায়ানমারকে কেন্দ্র করে, ইউরোপ, আমেরিকা, চায়না, রাশিয়া, সেই জায়গায় আমরা এরকম অকপটে যুক্ত হয়ে যাচ্ছি বা আমরা নিজেদেরকে ঝুঁকিতে ফেলছি কোনো রাজনৈতিক দল বা নির্বাচিত সরকারের বাইরে গিয়ে কোনো একটি অস্থায়ী সরকারের পক্ষে। আপনার দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঠিকভাবেই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া এরকম সিদ্ধান্ত কীভাবে নেয়। এখন এটা উত্থাপিত হওয়ার পরে কি আপনি আশা করছেন যে একটা জাতীয় ভাবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি দলের তো আছি, আমরা কিন্তু উই আর নিউট্রাল। মিয়ানমারে যে সংকট চলছিল দীর্ঘদিন থেকে, নিউট্রাল। বাংলাদেশ শুধু সাফার করতেছে, কিন্তু 12 লক্ষ লোক আমরা কিন্তু এখনো আসছে, আরো 1 লাখেরও বেশি আমরা সাফার করছি। এবং ধরেন আমাদের ওই আগাম ইয়াবাটা যেটা ড্রাগ, সেটা কিন্তু আগে এত বিশাল ছিল না, এত বিকট ছিল না। এই যে ওরা আসার পর থেকে আরম্ভ শুরু করলো,
এখন বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে এটা মার্কেটিং নাই, এই যে ড্রাগ। তারপর আরও আসতেছে, ওখান থেকে আসতেছে। তারপরে এমনি আমরা তো সংকটে আছি, তখন জাতীয় সংকটে আছি। এখন এর মধ্যে অন্তর্বর্তী সরকার কীভাবে সিদ্ধান্ত নেয়, এটা সব জাতি এমন আশ্চর্য হয়ে গেল, জাতিকে আশ্চর্য অবাক করে দিল। আমি মনে করি অন্তর্বর্তী সরকার তো প্রস্তুতি দিতেই পারে না এত বড় সিদ্ধান্ত। এটা ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন আছে বাংলাদেশে। আমরা কি কনফ্লিক্টে জড়ায় পড়ছি, মিয়ানমার সঙ্গে কনফ্লিক্টে জড়ায় পড়ছি, এবং এটা ধরেন আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত হবে, অনেক কিছু কনসিকুয়েন্স আছে এখানে। করিডোরে কিন্তু শুধু অনেকেই আসবে, শুধু কি ওই রোহিঙ্গারা আসা যাওয়া করবে, এখানে তো অন্যরা যাবে, বিদেশি সংস্থা যাবে, বিদেশি লোক যাবে, এমনকি ধরুন ওখানে তো মানুষ নির্যাতিত হয়ে থাকলে একটা এক্সকিউজ চলবে, ঠিক আছে, ওদের প্রটেক্ট করতে হবে, আর্ম যেতে হবে নাকি। তো আমার জাতীয় নিরাপত্তা প্রশ্ন আছে এখানের মধ্যে। আমি শুধু অন্তর্বর্তী সরকার তো প্রস্তুত দিতে পারি সিদ্ধান্ত নিতে, এমনকি নির্বাচিত সরকার থাকলেও আমি মনে করি সরকার একাই সিদ্ধান্ত নেওয়া উচিত, সবাইকে নিয়ে সকল, বিকজ জাতীয় ইস্যু। সকল নির্বাচিত সরকার থাকলে আমি তখন প্রস্তাব দিতাম যে না, এই সকল রাজনৈতিক দর্শক বসতে হবে, বিকজ আবার জাতি তো দেশ বাংলাদেশ সবাই দল ভাগ হতে পারি আমরা ভিন্ন ভিন্ন, সবাই মিলে আলোচনা করে এটা আমরা কৌশল সিদ্ধান্ত নেবো। হ্যাঁ, এটা ইন্ডিয়াতে করে, অনেক দেশে করে, এটা অনেক দেশে করে। তাই আমি মনে করি এটা আমার মনে হয় এটা বাংলাদেশের নিরাপত্তা সস্তা কোনো কারণে যদি এই সিদ্ধান্ত না হয়, যদি এই সিদ্ধান্ত জনগণকে দেশের জন্য ভালো হবে না, এবং এটাকে ম্যান্ডেট নাই, এই সরকারের ম্যান্ডেটে নাই। এসব ম্যান্ডেট কিন্তু ওনার সংস্কার করতে, সরকার করুক, সংস্কার তো করতে পারতেছে না, 9 মাস 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, তার ইলেকশন দেবে, দ্যাট ইজ দ্যাট ডিউটি। ওনারা যে অনেক কিছু করছে না, এটার বাইরে যাওয়ার অধিকার নাই। না, তত্ত্বাবধায়ক সরকার না, সেই জন্য ওনার ম্যান্ডেট নাই। কি ওনার আরো লিমিটেড, তত্ত্বাবধায়ক লিখিত আছে এই কনস্টিটিউশনে এটা করতে পারবে, ওনার তো আর লিমিটেড। আর শুনে আপনার মনে রাখতে হবে, আপনার এই সরকার কিন্তু আন্ডার দ্য কনস্টিটিউশন শপথ নিয়েছে, মহামান্য রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছে, সুপ্রিম কোর্ট এটা রেফারেন্সের ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা দেবে উনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ পড়েছে। সো হি ইজ ওয়ার্কিং আন্ডার দ্য কনস্টিটিউশন। সংবিধানের ভিতরে করছিলেন, কিন্তু সংবিধানের বাইরে না, বাইরে না। আপনি ধরতেন এটা তো আপনার এটা করতে পারেন না, আপনি তো এইটা নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতার মধ্যে, ব্যবস্থার মধ্যে এটা ছিল না। ততটুকু করতে পারবে যেখানে কনসেনসাস হবে। রাইট, এখানে কনসেনসাস কী হবে, আপনি বেসিসটা স্ট্যান্ডার্ডটা কি আপনি আমার দেশ সম্বন্ধে সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনি। আরে ভাই, ফখরুদ্দিন সাহেব দিলেন চল 2 বছর, সে চলে গেছে ভাইকা। তো আমার মনে আমরা না কেন বলি এটা, যারা রাজনীতি করে মোস্ট অফ দ্য পিপল অ্যাকাউন্টেবিলিটি আছে। যারা রাজনীতি লুটপাট করে তাদের কথা ভিন্ন কথা, চুরি করে, চোর, এগুলা ভিন্ন কথা। কিন্তু যারা দেশপ্রেম, দেশকে ভালোবাসে, তারা তো এটা সহ্য করার কথা না। এটা আমার সার্বভৌমত্বের আঘাত আনতে পারে, হয়তো এই সিচুয়েশন আসতে পারে, এবং আমরা কিন্তু ইন্টারনাল কনফ্লিক্টে জড়ায় পড়তে পারি কিন্তু এই হিউম্যান করিডোর, মিয়ানমার করিডোর দেওয়ার মধ্যে। তো আমরা অল কনসিকুয়েন্স ইউ হ্যাভ টু ফরসি, ফিউচার কী হইতে পারে, কী হইতে পারে। টোটাল মিয়ানমার কনফ্লিক্টে কারা কারা জড়িত, কোন শক্তি জড়িত, কারা আর্ম সাপ্লাই দিচ্ছে, কারা অন্য অর্থ সাপ্লাই দিচ্ছে, এগুলো। এবং এখানে আমরা যদি ইনভলভ হয়ে যাই, মানে ইয়ার গেটিং ইনভলভ হোল টাইম, 18 কোটি মানুষ ইনভলভ হয়ে যাবো আমরা। তো আমরা তো এত ক্ষমতা নাই। এক, দুই হলে তো আপনি বললেন এই যে ইকোনমি সম্বন্ধে বলতেন, অর্থনীতি সম্বন্ধে বললেন, আপনি ইনভেস্টমেন্ট সম্বন্ধে মান্নায় বললেন। আচ্ছা, আমি শুধু বলতে চাই, এই যে বাংলাদেশের মানুষ টাকা দুর্নীতি করে সিঙ্গাপুর নিয়ে দেখেন, বাংলার মানুষ দুবাই নিয়ে দেখেন, টাকা নিয়ে যায়, তারা এখানে টাকা সেফ ফিল করে। আমরা দুবাইয়ের বদলে ইকোনমিক সিস্টেম করতে পারি না। দুবাই আলাদা তো বাইরে টাকা না, তার দুবাইতে ইনভেস্টমেন্ট করে। আমার দেশের মানুষ সবাই ইনভেস্টমেন্ট করবো, বিদেশ থেকে টাকা আসবে। এখন জোর করে সেমিনার করে আনতে পারেন, ইউ হ্যাভ টু হ্যাভ পলিসি। আমাদেরকে অর্থনৈতিক সংস্কারের জন্য এরকম থাকা উচিত ছিল। এগুলো কোনো কিছু নাই, অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব এগুলো কিছু নাই। বাংলাদেশে একটা হেভেন মানে আপনি সব টাকা চলে আসবে এখানে, কিন্তু আমরা এটা করতে পারি না। পলিসি করা এবং সেটা বাস্তবায়ন করা, অনেক ধনী রাষ্ট্র হয়ে যায়, কিন্তু আমাদের লোক টাকা রেখে দিয়েছে, আবার বিদেশে বলতে আপনারা আসেন বৈপরীত্য। আপনার এর উপরে পলিসি করেন। হ্যাঁ,
অনেক ধন্যবাদ খোকন ভাই, অনেক ধন্যবাদ মান্না ভাই, যারা শুরু থেকে দেখেছেন বা পরে যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। শুভরাত্রি।